আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তি আর কিছু নাই। তাই তো আমি সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি। আর অবসর সময় হলেই শুধু একটাই গান গাই, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। মাফ করবেন, এর বেশি পারি না। আজও তার ব্যতিক্রম নয়। সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে। কিন্তু তাতে কি ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে? আমি আবার কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমাতে লাগলাম। কিন্তু না, এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল, কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহান মানুষটিকে দেখার জন্য। যে কে সেই ব্যক্তি যার আমার ঘুমের সাথে এত শত্রুতা, যার জন্য এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিল। আর আমি চোখ খুলে যাকে দেখলাম, মনে মনে আমি তাকেই আশা করছিলাম, কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না। আর সে মহান ব্যক্তিটি আর কেউ নয়, আমার একমাত্র চাচাতো বোন রুহি, আমার ছোট চাচার অতি আদরের বাদর মেয়ে। সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি রুহির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে 32 দাঁত বের করে হাসতেছে। আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল, গুড মর্নিং রুদ্র ভাইয়া। ব্যাড মর্নিং। একটু রাগী গলায় বললাম। আমার এভাবে বলা দেখে রুহি হাসতে হাসতে বলল, ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া? এত সকালে আমার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে? এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি? ওয়াকিং আপ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এটা কি তুমি জানো না, নাকি নতুন করে শেখাতে হবে তোমাকে? রুহির কথা শুনে আর রাগী চেহারা দেখে উল্টো আমি চুপ হয়ে যাই, কারণ এই মেয়েকে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না। তাই চুপ করে ওর কথা শোনায় এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তোর 2 বছরের বড়, তাহলে তুই আমাকে রুদ্রু ভাইয়া কেন বলিস? শুধু ভাইয়া বলে ডাকবি? তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল আমাকে কেন ডাকলি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহি খুব বেশি ভালো লাগেনি, কারণ ওর মুখে সেটা ফুটে উঠেছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব, তাই দেরি করবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলে রুহি হনন করে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর আমি বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন ফ্রেশ হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রুদ্র আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 ভাই একসাথে মিলে ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচু হলেন ছোট। অন্যদিকে রুহির পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচার একমাত্র মেয়ে, আর রুহি আমাদের বাড়ির সবার চোখের মণি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। লেখাপড়ায় খুব মেধাবী, আর মার্শাল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমার একই বিল্ডিং এ থাকি। ওরা থাকে উপরতলায় আর নিচতলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচু দুজনে মিলে করছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে আগে কিন্তু তা করতো না। আগে আমাকে ভাইয়া বলে ডাকতো, আমাকেও ভয় পেত। কিন্তু ক্লাস 10 থেকে রুহি আমার ব্যাপারে বেশ করে পরিবর্তন হয়। নাম ধরে ডাকে, সব সময় আমার কাছে আসতে চায়, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টা ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত মন্দ ছিল। তাই এখন আর ওকে কিছু বলি না, আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসতে দেখে আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো তো? কত ঘুমাস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে রুহিকে নিয়ে ভার্সিটিতে যা। কোথায় আর ঘুমাতে পারলাম? তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ, আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে? ওকে যদি কিছু বলিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। রুহি যা বলে সব শুনবি। আচ্ছা আম্মু, এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন ওই পিচ্চির কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি আছে। তাই তুই রুহির কথা শুনবি। আম্মু কথাটা শেষ না করতেই রুহি পেছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলেছো বড় মা। শুধু বড় হলেই হয় না,
একটু বুদ্ধিও হওয়া লাগে। আর এমনিতেও লম্বা মানুষের বুদ্ধি হাঁটু নিচে থাকে, যেমনটা তোমার ছেলে। একদম ঠিক বলছিস তুই মা। বলেই আম্মু আর রুহি হাসতে থাকে। এখন আপনারাই দেখলেন তো এই বাড়ি কার বেশি দাম। তাই আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতে রুহি আসে। তারপর রুহি বাইকে ওঠে বসতেই আমি বললাম, ওই পিচ্ছি, বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না, বলে দিলাম। ওই, আমি পিচ্ছি নাকি? বড় সেটা সময় হলে তোমাকে বুঝিয়ে দিব। আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিক সেদিক ঘোরালে খবর আছে তোমার। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে আমি জানতাম এমনটাই করবে, তাই আমি খুব জোরে বাইক টানতেই আর কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি তখন রুহি বলল, এই দাঁড়াও, কথা আছে, শুনে যাও। আমি রুহির ডাক শুনে পেছনে ফিরে দেখি রুহি আগের জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আর রুহি আমাকে এমন ভাবে ডাকছে দেখে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এখানে তাদেরই বা দোষ কোথায়? রুহি আমাকে এমন ভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগি। তখন আমি রুহির কাছে গিয়ে বললাম, ওই পিচ্ছি, আমি তোর ভাই লাগি, এটা ভুলে যাস না। আর কলেজে আসলে আমাকে ভালো করে সম্মান করে সাথে ভাইয়া বলে ডাকবি। দেখছিস তোর এভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার এই রাগ দেখানোর মনে হয় না রুহির উপর কোনো প্রভাব ফেলছে। উল্টো রুহি আমাকে রাগ দেখে বলল, কে কিভাবে তোমার দিকে তাকিয়েছে বা থাকে তা জানার আমার দরকার নাই। শুধু এটা মনে রেখো, ভার্সিটিতে এসে যা ইচ্ছে তাই করতে যেও না। কারণ এটা মনে রেখো, আরো দুটো চোখ কিন্তু যে তোমার ওপর নজর রাখে। ওই, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাসায় সারাক্ষণ আমায় জ্বালাস, আবার ভার্সিটি আসলে তুই এখানে এসেও আমাকে জ্বালাস। তুই আর আমাকে কত জ্বালাবি? আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকে এসে বিড়বিড় করে বলল, তোমাকে তো আমি সারা জীবন জ্বালাবো, তবে সেটা রোমান্টিক জ্বালাতন। আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম, ওই পিচ্ছি, বিড়বিড় করে কি বলছিস? যা বলার স্পষ্ট করে বল। ওই, আমি এত কিছু জানি না, তোমাকে বলছি ভার্সিটিতে ভালোভাবে চলতে, তাই করবে। আর আমার কথার কোনো উল্টাপাল্টা হলে সোজা বড় আপু আর বড় আম্মুর কাছে বিচার দিব, তখন বুঝবে মজা। ঠিক আছে, ভালোভাবে চলবো। এবার তোর শান্তি হলো? আমি রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে। আর নিশি আমাদের কাছে এসেই বলল, আরে রৌদ্র ভাইয়া, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো নিশি? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি? না, আমি ঠিক তা বলিনি। আপনাকে তো সব সময় দেখতে সুন্দর লাগে, তবে আজকে একটু বেশিই সুন্দর লাগছে। মানে ক্রাশ খাইছি বলতে পারেন। আমার নিশির কথা বলা দেখে রুহির আগে লাল হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তবে নিশির শেষের কথাটা শুনে রুহি চিৎকার করে বলল, ওই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না ক্লাস আছে? আর তুই কেমন রে? নিশি যাকে দেখিস তাকে দেখে ক্রাশ খাস তুই? ভুলে যাস না, রুদ্র তোর ভাইয়া হয়। রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল, আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম। আর আমার হাসি দেখে রুহি বলল, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো? যাও বলছি এখান থেকে, তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলেই রুহির নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল। আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আসলে আমার আর রুহির কলেজ আর ভার্সিটি একই সাথে, আর এই জন্যই রুহি আমার উপর নজর রাখতে সুবিধা হয়। তবে মাঝে মাঝে আমার ওর পাগলামিগুলো ভালোই লাগে। আর এইভাবেই সারাদিন ক্লাস করে আমার আর রুহির ছুটি হলে আমরা একসাথে বাসায় চলে আসি। তবে আসার সময় রুহির মুখটা কেমন ফুলিয়ে রাখছে, আমার সাথে তেমন কথা বলেনি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি, এমন সময় রুহি আমার রুমে আসে। আর আমার রুমে এসে রুহি বলল, তুমি আজকে নিশির সাথে কথা বলে কেন? আরে আমি কোথায় কথা বললাম? তোর বান্ধবী নিজে এসেই তো বলল। ও বললো বলে তুমি ওর সাথে হেসে কথা বলবে নাকি? আরে পিচ্ছি, তুই রেগে যাচ্ছিস কেন? আর কথা বললে সমস্যা কি? আমার কথা শুনে রুহি বলল, তুমি সবার সাথে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি কোনো মেয়ের সাথে কথা বলে আমার শরীরটা জ্বলে যায়, তাই তোমাকে বলছি এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। ওই পিচ্ছি, তুই এমন ভাবে কথা বলছিস কেন? আমি কিন্তু তোর ভাই হই, ভুলে যাস না। তাই মাথায় অন্য চিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল। মাথায় যা আছে
কোনো কিছু জেরে ফেলবো না, ভালো করে মাথায় লোড করে নিব। আর এত পিচ্ছি পিচ্ছি করবে না। আজকে বিয়ে করো, 1 বছর পরেই তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো। বলেই রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি শুধু ভাবছি রুহি আমাকে এগুলো কি বলে গেল, ওর মাথায় আমাকে নিয়ে কি চলছে। আমি মনে মনে ভাবতে থাকি রুহির মাথায় যাই চলুক না কেন নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। কারণ আমি যদি রুহির সাথে কোনো রকম সম্পর্কে জড়াই তাহলে সারা জীবনের জন্য চাচাচির কাছে ছোট হয়ে যাব। তারা আমাকে ছোটবেলা থেকে বিশ্বাসের সাথে যে ভালোবাসা দিয়ে বড় করছে, রুহির একটু পাগলামির জন্য আমি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারবো না। তাই চিন্তা করছি এখন থেকে রুহির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো। রুমে বসে রুহিকে নিয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ব্যথা করছে। তাই সব চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। কারণ বিকেলবেলা বাইরের মুক্ত হাওয়া আর বন্ধুদের সাথে বসে একটা সিগারেট এখন আমার একমাত্র উপায় সব চিন্তা থেকে মুক্তি। তাই যেভাবে সেই কাজ, বাসা থেকে বেরিয়ে আমার কয়েকজন প্রাণীর বন্ধুর কাছে সবগুলোরে কল দিয়ে বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে। আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে। আমি গিয়ে দেখি আমি আসার আগে শিমুল আর সুজাত এসে বসে আছে। আর আমাকে আসতে দেখে শিমুল বলল, কিরে বেটা, আমাদের আসতে বলে তোর নিজের এত দেরি হলো কেন? আরে আসলে জিনিস আনতে দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পরিচিত মানুষ বসে আছে, তাই একটু দেরি হয়ে গেল আনতে। আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই, এটা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। আবার কথা শুনে সুজাত হাসতে হাসতে বলল, মামা, জীবনে 2টা জিনিস লুকানো যায় না, একটা হলো প্রেম আর একটা হলো সিগারেট খাওয়া। এই দুটো তুমি যত লুকিয়ে করো কাজ হবে না। একদিন কি করে যে সবাই জেনে যাবে সেটা তুমি নিজেও টের পাবা না। বুঝলাম। আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বার বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে, যে জ্বলবে সেদিন। তখন পাশ থেকে শিমুল বলল, আরে যখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাকে একটা দে, টান দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরি আপন মনে টানতে থাকি, সাথে মুক্ত হাওয়া আর ওদের সাথে বিভিন্ন কথা দুষ্টুমি বেশ ভালোই লাগছে আড্ডা দিতে। আর রুহির কথাটাও প্রায় ভুলে গেছি। আমরা 3জন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল, শিমুল, একটা জিনিস খেয়াল করছিস, আজকাল আমাদের রুদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে। তা আমিও লক্ষ্য করেছি, ব্যাপারটা কিন্তু বেশ ভালোই জমবে। যদি হয় তাহলে নিজের ভিতরে সবকিছুই হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলছিস? এসব আমার উপর নজর রাখে মানে? আর কেইবার নজর রাখে? আর নিজের ভেতরে সব হলে কি ভালো হবে? কে আবার? তোর নিজের চাচাতো বোন রুহি। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। আর সব থেকে বড় কথা, তোর উপর সব সময় নজর রাখে। সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোভাবে বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়েই কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু না, এটা দেখে আমার চাইতে বেশি লক্ষ্য রাখে রুহির উপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলছিস? তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা নয়। আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই। তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। এরকমটা সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে পরে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু শুধু ভুলভাল বকছিস। রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থাকে তবুও আমার কিছু করার নাই, কারণ আমি কখনো আমার পরিবারের দিকে কষ্ট দিতে কিছুতেই করতে পারবো না। আমার কথা শুনে শিমুল হাসতে হাসতে বলল, আমরা যেটা ভাবছি এটাই ঠিক। আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্কে জড়াতে না চাস তাহলে আমাকে একটা চান্স নিতে দে। রুহির মতো এমন সুন্দরী একটা মেয়ে পেলে বেটা লাইফটা সেট হয়ে যাবে। শিমুলের কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা উল্টো মনটা আরো খারাপ করে দিল। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স। আমি কি না করছি নাকি? কেউ যদি এসে দেখে আমি তোকে খাই দিচ্ছি তাহলে অন্য কিছু ভাবতে পারে। তাই তুই নিজের চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমার কিছু করার নাই। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বের হচ্ছি তখনই রুহি চিৎকার করে আমাকে বলল, রুদ্র, তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বলে দিলাম। রুহির কথা শুনে আমি রুমের বাইরে যেতে গিয়েও থেমে যাই।
আর পেছনে পেছনে রুহিকে বললাম, ভালো হবে না মানে কি? কি করবি তুই? হ্যাঁ যা, তুই যা খুশি কর, আমি কাউকে ভয় পাই না। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যেতে থাকি, তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়, আমার হাত ধরে রাগী কণ্ঠে বলল, দেখো রুদ্র ভাইয়া, আমি বয়সে তোমার ছোট হতে পারি, কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি, যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো। আর আজ আমি ইচ্ছে করে নিজের হাত কাটছি শুধু তোমার হাতে খাবো বলে। এখন যদি তুমি আমাকে খাইয়ে না চলে যাও, তাহলে আমি আমার হাত আবার কাটবো, বলে দিলাম। রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি। কি বলবো ওকে? আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তাই একটু বেশি জেদিও, আর ও যা চায় তাই দেওয়ার চেষ্টা করে সবাই। তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে, এটা খুব বেশি হলে গেল। তখন আমি ওকে বললাম, রুহি সবকিছু একটা লিমিট আছে, আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস। আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি? আর যদি চাচা চাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে হাত কেটেছে, তাহলে তারা আমাকে কি মনে করবে একবার ভেবেছিস? তাই তোকে ভালোভাবে বলছি, এরকম পাগলামি করিস না প্লিজ বোন। কিন্তু কথাটা আছে, চোর না শুনে ধর্মের কথা, রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। সে উল্টো আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমার কাছে এত নীতি বাক্য শুনতে চেয়েছি? আর আব্বু আম্মু কি ভাববে সেটা পরে বোঝা যাবে। এখন বলো, তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকু টেনে কাজে লেগে যাব? আর তুমি তো জানো আমি যাই বলি তাই করি। রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না, আর ওকে নিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, কারণ আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে। তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিতে এখান থেকে কেটে পড়লেই বাঁচি। তখন আমি বললাম, ওই শাকচুন্নি একদম কাছে আসবি না, সামনে থেকে সরে গিয়ে বিছানায় বস, আমি হাত ধুয়ে আসছি, তোর তো আবার খাওয়াতে হবে, না হলে আমার কি আর রক্ষা আছে? কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য, তখন পেছন থেকে রুহি হাসতে হাসতে বলল, হলে বাবা, আমার জামাইটা কত কিউট করে রাগ করে। ওই কি বললি তুই? কিছু না, বলছি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমার ক্ষুধা লাগছে অনেক। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই, আর সেখান থেকে হাত ধুয়ে এসে রুহিকে খাইয়ে দিতে থাকি। আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাচ্ছে আর মিটমিট করে হাসতেছে। রুহির হাসি দেখে আমার মাথায় একটু বুদ্ধি আসে ওকে একটু সাহায্য করার, আর আমি তাই ইচ্ছে করে ওকে বড় বড় লোকমা মুখে দিচ্ছিলাম। আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে, না পারছে গিলতে না পারছে চাবাতে। তখন আমি বললাম, ওইভাবে গাল ফুলে বসে আসিস কেন? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। আমার কথা শুনে রুহি কোনো উত্তর করতে পারছে না, কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি। তখন রুহির মুখের খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলে, আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা আমার মুখে দিচ্ছ, যাতে আমার খাবার খেতে কষ্ট হয়। তুমি জানো না, মেয়েরা এতগুলা একসাথে খেতে পারে না, মেয়েরা ছোট ছোট খাবারের লোকমা কত কিউট করে খায়। রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, কারণ জীবনে প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায়। তখন আমি বললাম, আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই তো একটা শাকচুন্নি, আর তাই ইয়া বড় বড় লোকমা করে গিলে খাবি, প্রয়োজনে আমাকেও গিলে খাবি। প্রয়োজন হলে তাই খাবো, এখন বেশি কথা না বলে আমাকে খাইয়ে দাও, আজ মনে হয় পেট ভরবে না, এত মজা লাগছে তোমার হাতে খেতে। আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি, আর রুহি আমার মুখের দিকে তাকে মিটমিট করে হাসতেছে। আর খাবার মাঝে মাঝে আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসে দিচ্ছে, আর আমি কিছু বললে ভুল করে কামড় লেগে গেছে, তো আমি জানি এটাও ইচ্ছে করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি আমি জানি তোর মাথায় কি চলছে। আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে। তখন রুহি আমাকে মিষ্টি এসে বলল, তাই যদি জানো তাহলে বলো তো শুনি, আমার মাথায় কি চলছে? দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়, আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আজ শুধু হাত কাটা বলে তোকে খাই দিচ্ছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পারছো, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরুই করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখব তোমার মন কি করে না গলে। তাই যা খুশি কর, তবে সেটা হবার নয়, সেটা কখনো হবে না, সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়।
তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোভাবেই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা, রুহির কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে। আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম থেকে উঠি যা দেখি তা দেখে আমার চোখ কপাল উঠে গেছে, কারণ রুহি। আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা, কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে। তাই আমি দেরি না করে রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন রুহি বলল, ওই আমার মতো এত ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কেউ এমন করে ধাক্কা দেয় নাকি? জানো কতটা ভয় পাইছি। ওই তুই বাচ্চা, তুই আস্ত বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে গেলি কেন? আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য। আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে, কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে। রুহির কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ, তুমি আমাকে এ কেমন ঝামেলায় ফেলছো? এই মেয়েকে একটু বোঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দেবে। আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল, এই রুদ্র, কি ভাবছো এমন করে? নিশ্চয় আমাদের বিয়ের কথা ভাবছো। এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই, তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, কারণ আমার মরার কথা ভাবছি। কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না ভাই মোড়ের মধ্যে এসব হয় না, লোকে শুনলে খারাপ বলবে। আমার কথাটা শেষ না করতে রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগী সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আরেকবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করে মরে যাবে, এটা কখনো হতে পারে না। আর ভাই বোন কিসের? ভাই বোন, হ্যাঁ আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে? রুহি রাগে চোটে সত্যি এমন ভাবে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আগে ছাড় আমাকে, না হলে যে যেভাবে গলা চেপে ধরছিস এক্ষুনি মরে যাব। আর একবার এমন কথা বলে তোমাকে ঠিকই গলা চেপে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিলি ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে। আর আম্মুকে রুমে আসতে দেখে আমি রুহিকে ধাক্কা মেরে নিজের থেকে হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কি রে, তোরা সকাল সকাল আবার শুরু করলি? আর রুদ্র, তোর কি কোনো খেয়ে দে কাজ নেই? খালি আমার রহিমাটাকে রাগিয়ে দিস তুই। আম্মু কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝে কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু, তোমাদের অতি আদরের মেয়ে মনে মনে হয় পাগল হয়ে গেছে। এখন সে দিনের বেলায় স্বপ্ন দেখা শুরু করছে। ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে ওই ছোট্ট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আর তোমার ছেলেকে বলে দাও মনের মধ্যে ইচ্ছে থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রহিমা, তুই ওর কথা কিছু মনে করবি না, তোর মন যা চায় তুই তাই করবি, আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা, এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস? ও নিজেই তো একটা গাদা, তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে? তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু, তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল, যে নিজের ছেলের কথা না বলে আরেকের মেয়ের সাপোর্ট করে। ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পেছন থেকে আম্মু আমাকে বলল, তাই তাহলে এবার ফ্রেশ হয়ে নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা। মায়ের কথা শুনে ওয়াশরুম থেকে আমি বললাম, আম্মু, তুমি সত্যি আমার মা তো? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? না, নেই। না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটিতে যা। কথাটা বলে আম্মু আর রুহি হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়।
আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই। আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে। আর আমাকে দেখি রুহি বলল, ইস রে, আমার হিরোটাকে কত কিউট লাগতেছে। জানি না কোন শাকচুনির নজর লেগে যায়। কাছে এসো, একটু কানের নিচে কালো টিকা লাগিয়ে দেই, যাতে কেউ নজর না দিতে পারে। তুই নিজে তো একটা বড় শাকচুন্নি, আবার আরেকজনকে শাকচুন্নি বলে? ওই, কি বললা ভালো করে বলো, একদম বিড়বিড় করবে না। না, কিছু বলিনি, এবার খাইতে দে আমাকে। তারপর আম্মু এসে আমাকে আর রুহিকে নাস্তা দিলে দুজন মিলে খাওয়া শুরু করি। কিন্তু আম্মু চলে যাওয়ার পর আমার মনে হয় তোকে প্রপোজ করতে পারে, ভাব দেখে তো তাই মনে হলো। সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম, যা, তাহলে তো ভালোই হবে, এতদিন পরে আমার ভালোবাসার হালখাতাটা হয়ে যাবে, আর তোরাও একটা ভাবি পেয়ে যাবি। কি বলিস রুহি, ঠিক বললাম না? আমার কথা শুনে রুহির মুখটা তার রাগে লাল হয়ে যায়। ভালো করে তাকে দেখি নিজের ওড়নাটা খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি। মনে হয় নিজের রাগটা ওড়না দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে রুহি। তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ একটা কথা বলে জানো তো, অতি হাসি দুঃখের কারণ। তুমি যেভাবে হাসতেছো, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে। একটু সাবধানে চলাফেরা করো, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল, রুহি, তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি রুদ্রকে উপদেশ দিচ্ছ নাকি থ্রেট দিচ্ছ? উপদেশ দিচ্ছি নাকি থ্রেট দিছি, যে বোঝার সে ঠিকই বুঝতে পারছে, আপনার না বুঝলেও চলবে। আর রুদ্র ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব, একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে। তুমি তোমার কাজ শেষ হলে বাসায় চলে এসো, কেমন? রুহি কথাটা বলে ওর ক্যাম্পাসের দিকে চলে গেল। কিন্তু রুহির কথাটা হেসে বলল, ওর হাসির সাথে মনে রাগ বেরিয়ে আসছিল, চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি যে নিজেই মনে হয় নিজের পেছনে বাসটা নিলাম। কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম। এখন জানি না কপালে কি আছে, তবে এটা নিশ্চিত আজকে আমার সাথে ভালো কিছু হবে না। আমি যখন এসব চিন্তায় ডুবে আছি তখন সুজাত বলল, দোস্ত, বলছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে? দেখলি তো, আজ প্রমাণ করে দিলাম। জয়ের কথা শুনে রুহি কেমন রেগে আগুন হয়ে গেল, দেখলি তো? রাগ তোর প্রমাণ করা, তুই তো প্রমাণ করতে গিয়ে রাগে আগুন বানিয়ে দিয়েছিস, আর সেই আগুন পুড়িয়ে ছাই বানাবে আমাকে। তুই তো রুহিকে চিনিস না, আমি চিনি শাকচুনিটাকে। আজ কপালে দুঃখ আছে, আর কোন দুঃখে যে তোর সাথে আমিও তাল মেলাতে গেলাম, এখন সেটাই ভাবছি। আরে মামা, এত চিন্তা করিস না, আর রুহি তোকে কিছু বলবে না। যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমরা ওর সাথে মজা করছি, তাহলে সব সমাধান হয়ে যাবে। এখন চল ক্যাম্পাসের দিকে যাই। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি, আর সব বন্ধুরা মিলে আড্ডা মেতে উঠি, কারণ ক্লাস শুরুতে এখনো সময় বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে আছে, আর রাগে চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে। রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি, আমি তোর বেস্টি হই, আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল, কি হয়েছে? রোদ ভাইয়া কিছু বলেছে তোকে? রুহি আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলল, জানিস লিজা, কুত্তাটাকে নাকি আজ কোনো জয়া নাকি ফয়া নামের এক শাকচুনি প্রপোজ করবে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে অ্যাকসেপ্ট করে নিবে। আজ যে ওকে কি করব সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেস্টিটা গাল ফুলিয়ে বসে আছে। আমার মনে হয় রোদ ভাইয়া তোকে রাগানোর জন্য এমন বলেছে। আর তুই কি রোদ ভাইয়াকে প্রপোজ করেছিস? তোর মনের কথা বলেছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর যে জন্যই বলুক, ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার? আজ সেটাই দেখব। আর তুই বলছিস প্রপোজ করার কথা? কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি, আর যতবার বলতে যাই ততবার বলে আমাকে নাকি বোনের চোখে দেখে। চাচাতো ভাই বোনের মাঝে এসব হয় না, আরও কত নানান বাহানা করে। তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ। তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রোদ ভাইয়া রাজি হতে পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আর না। আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না,
সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে। আজকেই তাই করব। রোদ ভাইয়া, আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল, ওই কি বললি তুই? বেস্ট অফ লাক, আর কিছু বলিনি। এদিকে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার শুরু করি। আমি যখন ভার্সিটি গেসে আসলাম তখন দেখি রুহি ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা, রুহি কোথায়? ভাইয়া, রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি চাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললো? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলে লিজা মুচকে এসে চলে গেল। আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝে বাসার দিকে যেতে থাকি। আমি বাসা যত কাছে কাছে যেতে থাকি মনের ভেতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যে কথা বলেছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নাই, বাসায় তো যেতেই হবে। তাই মনের ভেতরে সাহস নিয়ে বাসায় যেতে থাকি। পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরেই আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাসাটা কেমন যেন খালি খালি লাগছে, মনে হয় বাসায় কেউ নাই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমের দিকে যাই। আর আমার রুমে এসে দেখি রুহি আমার রুমের খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথেই রুহি আমাকে বলল, এই যে মিস্টার রুদ্র, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণ আসার সময় হলো? এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এই আর নতুন কি? আর তুই আমার নাম ধরে ডাকছিস কেন? ভুলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলে, তুমি আমার ভাইয়ে হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দিব। এখন বলো, আজকে ভার্সিটিতে কি কি হয়েছে? ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব খিদা লাগছে, খেতে হবে। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না? দাঁড়াও সোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি, এখন সব তোমার ওপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। কথাটা বলে রুহি আমার রুম থেকে চলে গেল। তবে মনে মনে খুশি লাগছে আমার ধমকে রুহি ভয় পাইছে। নইলে রুহি আমি একটা ধমক দিলে আমার সাথে সাথে দুটো দেয়। আর আজকে ভার্সিটিতে যা হয়েছে আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে, কিন্তু না, আমাকে তেমন কিছু বলে নাই। মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে। তাই আমি মনে আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে এসে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে। তখন আমি বললাম, কি রে রুহি, তুই আজ এত ভালো হলি কেমন করে? রুমে এসে চুপটি করে বসে আছিস, আমাকে একটা ডাকও দিলি না। অন্য সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে। মাঝে মাঝে চুপ থাকতে হয়, আর মাঝে মাঝে চুপ করে থাকা মানে বিপদের লক্ষণ। আর বাদ দাও এসব কথা, এই নাও তোমার প্রিয় তেলের পিঠা, খেয়ে দেখো কেমন হলো। রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কিন্তু যখন বলল আমার পছন্দের তেলের পিঠা নিয়ে আসছে তখন সব ভুলে গিয়ে বললাম, আরে দে তাড়াতাড়ি, কতদিন ধরে তেলের পিঠা খায় না, আজ তাহলে আমার আগে এসে ভালো কাজই করলি, আমার জন্য পিঠা বানালি, তোকে অনেকগুলো ধন্যবাদ। ধন্যবাদটা না হয় পরে দিও, আগে খাও দেখি। কথাটা বলে রুহি আমার সামনে পিঠার থালাটা এগিয়ে দিল। আর আমি সবকিছু ভুলে পিঠার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষ বলে পেটে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে, আমার ক্ষেত্রেও তাই হলো। খিদা চোটে প্রথমে দুটো পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত মিষ্টি হয়, কিন্তু এই পিঠা কেমন জানি ঝাল লাগছে। আর আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো। আমি তখন খাওয়া দাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল, কি হলো, খাওয়া বন্ধ করলে কেন? এটা না তোমার প্রিয় পিঠা, তাহলে খাচ্ছ না কেন? খাও, নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে?
রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদার চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলছি। তখন মুখটা মলিন করে আমি বললাম, রুহি প্লিজ, ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দে, নইলে আমি মরে যাবো ঝালে। বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ার আগ পর্যন্ত তোমাকে পানি তো দূরের কথা, মরার জন্য একটু বিষও দিব না। আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না, আগে পানি দে তারপর দিব। আর না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি নিয়ে খেতে পারবো। আমি কথাটা বলার সাথে সাথে রুহিকে আমার রুমের দরজা বন্ধ করে দেয় আর রাগে একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে, যতক্ষণ না আমি চাইবো তুই আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না। আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তোর মুখের ঝাল কিভাবে কমাতে হয় সেটা আমি দেখব। আর যদি আমার কথা না শুনিস তাহলে থালাতে যতগুলো মরিচ মেশানো পিঠা আছে সবগুলো তোকে জোর করে খাওয়াবো। রুহি এমন রাগ দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে যাই। আর ও আমাকে যেভাবে তুই তুকারি করছে মনে হয় রাগটা ওর মাথায় চড়ে বসছে। আর এখন যদি আমি একটু উল্টাপাল্টা কিছু বলি তাহলে রুহি সত্যি আমাকে এই ঝাল মেশানো পিঠাগুলো খাওয়াবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি জানতে চাস তাড়াতাড়ি বল, আমাকে অনেক ঝাল লাগতেছে। জয়া শাকচুনির সাথে তোর কিসের সম্পর্ক সত্যি করে বল, না হলে তোর খবর আছে। জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও তো আমার ফ্রেন্ড মাত্র। আমার সাথে মিথ্যা বলবি না। ওই শাকচুনি যদি তোর ফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধু সুজাতা কেন বললো জয়া নাকি তোকে প্রপোজ করবে? ওরে সব মিথ্যা কথা, সুজাত তোর সাথে মজা করছে, জয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, বিশ্বাস কর। জয়া শাকচুনি যদি ফ্রেন্ড হয় তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজাল একসেপ্ট করে নিবি, আমার জন্য ভাবি নিয়ে আসবি? বল কেন বললি এই কথা? আরে আমি তো এমনি বলছি যাতে তুই আমার পেছনে না লাগিস। আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক। আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না। আমার কথাটা শুনে রুহি রাগটা একটু কমে যায়, যেটা ওর মুখে দেখায় বোঝাই যাচ্ছিল। তখন রুহি আমাকে বলল, শুনো, তুমি চাও আর না চাও আমি তোমাকেই চাই সারা জীবনের জন্য। আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছো, আর আমি সেই সম্পর্ক করেই ছাড়বো, হয় আপোষে না হয় জোর করে। রুহির কথা শুনে আমি বললাম, দেখ রুহি, এসব পাগলামি করিস না, এটা কখনো হবে না, পরিবারের মানুষ জানলে খারাপ বলবে, তুই কেন বুঝিস না? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি মন থেকে বলছি। এখন থেকে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং আমার নিজের চাইতেও বেশি। তাই তোমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, যদি চিন্তা করো তাহলে সেদিন দেখবে এই রুহি কি জিনিস। বয়সে তোমার ছোট বলে হালকাভাবে নিও না, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি হয়। আজকে শুধু তোমাকে ছবির টিজার দেখাইছি, যদি অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দিব। একে তো চলে, আমার মুখ পুড়ে যাচ্ছে। তারপর রুহির কথাটা শুনে মনে হলো ঝালটা আরো বেড়ে গেল। তখন আমি বললাম, দেখ আমার ঝালে মুখ পুড়ে যাচ্ছে আর আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এখন তোর ডায়লগ বাজি বাদ দিয়ে পানি দে, না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি খাবো। না না না, আমি যেহেতু তোমাকে ঝাল লাগিয়েছি তাহলে ঝালটা আমি কমাবো। তুমি শুধু দেখো আমি কি করে 1 মিনিটেই ঝালকে মিষ্টি বানিয়ে দিই। কথাটা বলে রুহি আমার দিকে আসতে লাগলো। রুহি আমার দিকে এমন ভাবে আসার আমার কাছে কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তখন আমি বললাম, দেখ রুহি, তুই আমার একদম কাছে আসবি না, আমার আর ঝাল লাগছে না তুই। আমি আর কিছু বলার আগে রুহি এসে খপ করে আমার মাথার চুল খামচে ধরে, আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দেয় আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিয়ে আমার উপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের উপর অত্যাচার শুরু করে রুহি। আর রুহিকে আমি যতবার ছাড়তে যাই ততবার আরো শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসে দেয়। তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়তে। রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করছে তা বলতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর রুহি আমার ঠোঁটে অত্যাচার করে যাচ্ছে যে ছাড়ার নাম নিচ্ছে না। ঠিক তখনই আমার রুহির দরজার বাহির থেকে কে যেন দরজায় নক করে। তখন রুহি আমাকে ছেড়ে দেয় আর রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতেই দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে আর
রুহি দরজা খুলে দিয়ে আম্মু আমার রুমে আসে। তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল, কি রে রুদ্র, তোর এই অবস্থা কেন? আর তোর ঠোঁট এমন ফোলা কেন? আম্মুর এমন প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই। কি বলবো এখন? মনে হয় এক্ষুনি আম্মু সব বুঝে যাবে। তাই কিছু একটা ভেবে আম্মুকে যেই আমি কিছু বলতে যাব তার আগে রুহি বলে ওঠে, বড় আম্মু, তুমি তো জানো না তোমার ছেলে শুধু হাতে পায়ে বড় হইছে, কিন্তু আচরণে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। না হলে দেখো না, পিঠা খেতে গিয়ে নিজের ঠোঁটে নিজেই কামড় মারছে। এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। রুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম। কত সুন্দর করে মিথ্যা কথা বলছে। তার কথা শুনে মনে হয় রুহি না, আমি নিজেই নিজের ঠোঁট কামড়ে মারছি। তখন আম্মু বলল, একদম ঠিক বলেছিস রুহি, এখনো ও বাচ্চা রয়ে গেছে। না হলে খাবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়া করে নাকি? একদম ঠিক হয়েছে। এখন বুঝ মজা কেমন লাগে। আম্মুর কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে। আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে। বাচ্চা নইলে কি রুহি আমাকে আজ এভাবে অত্যাচার করে? আর আমারও সব মুখ বুঝে মেনে নিতে হয় নাকি? আমি যখন মনে মনে এসব ভাবছি তখন আম্মু আবার বলল, তোর জন্য আরো পিঠা আনছি, আরো খাবি নাকি? রেখে দিব, পরে খাবি। আম্মুর মুখের পিঠার কথা শুনে চিৎকার করে বললাম, না, আর পিঠা খাবো না। শুধু আজ না, বেঁচে থাকতে আর পিঠার নামও মুখেও নিব না। আমার পিঠা খাওয়ার শখ মিটে গেছে। এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায়। তখন আম্মু বলল, হঠাৎ করে তোর আবার কি হলো? পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না, আর আজকে বলছিস পিঠা খাবি না? আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আর শোন, কালকে তোর খালাতো বোন তানহা আসবে, গিয়ে তুই ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাব আনতে। এখন তোমরা যাও, একটু একা থাকতে চাই। রুই এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল। কিন্তু যখনই আম্মুর মুখে টানার নামটা শুনলো তখনই ওর হাসি মাখা মুখটা মাঝে কেমন যেন চিন্তার একটা ছাপ ভেসে ওঠে। আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমিও একটু বিছানায় শরীরটা এলি দিয়ে শুয়ে পড়ি। একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল, আর সেই সাথে রুহির অত্যাচার এখন আরো বেশি ক্লান্ত লাগছে। আর আমি বিছানায় শোয়ার মাত্রই যেই চোখ ঘুমটা লেগে আসছিল, ঠিক তখনই রুহি আমার রুমে আবার আসে। আর এসেই আমার কলার ধরে টেনে শোয়া থেকে উঠে বসায়। তখন রুহি আমাকে বলল, এখন যা বলবো ভালো করে শুনে রাখো। তোমার খালাতো বোন তানা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায়। যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি তাহলে কিন্তু তোমার পাকনামি ছেটে দিব। আর এমনি তো মেয়েটার খুব গায়ে পড়ার স্বভাব, ওকে আমার একদম ভালো লাগে না, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকবে। রুহির কথা শুনে আমি বললাম, ওই তুই তানাকে নিয়ে বাজে কথা বলবি না। নিজে সারাদিন আমার গায়ের উপর পড়ে থাকে, আবার অন্যজনকে বলে গায়ে পড়ার স্বভাব। আর ও আমার ছোট বোন হয়। এতদিন পরে আমাদের বাসায় আসতেছে আমার সাথে মজা করতে, তো কার সাথে? আমাকে এত বুঝাতে আসবে না। তোমার বোন হয় নাকি কি হয় সেটা আমি জানি। আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি, ব্যাস দরকার পড়লে তোমার গায়ে না, তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ। কারণ তুমি শুধু আমার, আর কারোর হতে দিব না। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। এখন যা সামনে থেকে। আমাকে মুখ ভেঙ্গানো হচ্ছে তাই না? এখন কি তাহলে আবার শুরু করব নাকি? কি করবি তুই? এত তাড়াতাড়ি ভুলে গেছো? ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে। দাঁড়াও, আবার শুরু করছি। কথাটা বলেই রুহি আমাকে যে আবার ধরতে আসছে। আমি তখন খাটের অন্য পাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম, প্লিজ রুহি, মাপ চাই। আর এমন বলবো না, তুই যা বলবি তাই করব। প্লিজ এখন আর পাগলামি করিস না, আমাকে একটু একা থাকতে দে। আমার কথা শুনে রুহি মিষ্টি এসে বলল, এই তো আমার লক্ষ্মী জামাই, এরকম সব সময় বউয়ের কথা শুনে চলবে, না হলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে। আর তানহার কাছ থেকে দূরে থাকবে, ওকে? আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো, এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে, না হলে কোন শাকচুনি এসে আমার বউকা জামাইটাকে পটিয়ে পাটিয়ে নিয়ে যায়। এরকম আরো হাজারটা কথা শুনিয়ে রুহি আমার রুম থেকে বিদায় নেয়। আর আমি বাধ্য ছেলের মতো রুহির সব কথা চুপটি করে শুনি, কারণ এখন ওর কথা বাইরে কিছু বললেই রুহি আবার পাগলামি শুরু করবে। তাই চুপ করে থাকাই ভালো।
আর এইভাবে সেদিনকার মতো দিনটা পার করলাম। পরের দিন বিকেলে আমি চলে যাই বাস স্ট্যান্ডে আমার খালাতো বোন তানাকে আনতে। আমি বাস স্ট্যান্ডে যাওয়ার কিছুক্ষণ পরই তানা এসে পৌঁছে যায়। আর তানা আমাকে দেখেই বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আগে যেমনই ছিলাম, তবে এখন অনেক ভালো আছি। মানে এখন ভালো আছিস মানে কি? সেটা তোমাকে পরে বলবো, এখন বাসায় চলো। আমি আর কিছু না বলে তানাকে বললাম বাইকে উঠতে। আর তানা বাইকে উঠে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তানা একটু দূরে সরে বস, এত চেপে বসলি কেন? যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরেছি, আমার বাইকে উঠতে ভয় করে। তারপর আমিও আর কিছু না বলে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকি। আর টানা পেছন থেকে আমার বুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এখন আমার ভয় করছে রুহি যদি তানাকে দেখে যে আমাকে তানা এমন ভাবে ধরে আছে, তাহলে আমার কি হবে সেটা উপর আলাই ভালো জানে। আর আমি বাসার সামনে আসতে দেখি আমাদের বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে। আর রুহি যখন দেখলো তানা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, তখন রুহি হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল। আর ফর্সার চেহারাটা যেন মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। আমি রোহিত চেহারা দেখে ভীষণভাবে বুঝতে পারছি আমার কপালে বিপদ আছে। তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল। আমি বাসার সামনে গিয়ে তানাকে বাইক থেকে নামিয়ে বললাম, তানা তুই রুহির সাথে বাসার ভেতরে যা, আমি একটু পর আসবো। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? আর তুমি না থাকলে কি আমার বাসার মধ্যে ভালো লাগবে নাকি? একে তো তানা আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে, সেইটা আগে রুহি ফেটে যাচ্ছে। তার উপর তানার এই আহ্লাদি কথাবার্তা যেন রুহির গায়ের রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা রুহির চেহারা আমার দিকে রাগীভাবে তাকানো দেখে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তানা তুই রুহির সাথে বাসা যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসতেছি। এখন তোর সাথে কথা বলবো। এমনিতে মাথার উপর বিপদ ঘুরঘুর করছে, তুই কথা বলে সেই বিপদটা আর বাড়িয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, আমি কিন্তু তোমার অপেক্ষা করব। তারপর রুহি আর টানা দুজনে মিলে বাসার ভেতরে যেতে লাগলো। আর রুহি আমাদের বাসার দরজার সামনে গিয়ে তানাকে বলল, তানহা তুমি বাসার ভিতরে যাও, আমার রুদ্রকে একটা কথা বলার আছে, সেটা আমি বলে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। কথাটা বলে তানা আমাদের বাসার ভেতরে ঢুকে যায়। এদিকে আমি শুধু দেখছিলাম রুহি তানাকে নিয়ে বাসার ভেতর যায় নাকি আবার ফিরে এসে আমাকে কিছু বলে। কিন্তু যখন দেখলাম রুহি দরজার সামনে গিয়ে আবার থমকে গিয়ে তানাকে কিছু বলছে, তখন আমি বাইকটা ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে থাকি। তখনই রুহি পেছন থেকে চিৎকার করে বলল, ওই কুত্তা দাঁড়া বলছি, পালিয়ে যাবি কোথায়? রুহি চিৎকার শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন রুহি আমার কাছে এসে বলল, বাহ, আমার কাছ থেকে পালানো হচ্ছে তাই তো, কিন্তু পালিয়ে যাবি কোথায়? রাতে পাশে আসবি না, তখন তোকে দেখে নিব। আমি পালাবো কেন? আমি কি কিছু করছি নাকি যে কাউকে ভয় পেয়ে পালাবো? আমার কথা শুনে রুহি রাগী কণ্ঠে বলল, কিছু করো নাই তাই তো আমি বারবার তোমাকে বলছি ওই তানহা শাকচুনির কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই তোমার কাছে। উল্টা তানহার সাথে এমন ভাবে বাইকে বসেছিল যেন তানহা তোমার বউ লাগে। আবার ওই শাকচুনি কত ঢং করে বলে তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমাকে ছাড়া ভালো লাগে না। এখন তো ইচ্ছে করছে ওই শাকচুনির মাথার চুলগুলো ছিঁড়ে দিতে। আরে এতে এত রাগার কি আছে? আসলে বাইকে জায়গা কম থাকে আর তারা নাকি বাইকে উঠতে ভয় পায়, তাই একটু জোরে ধরে বসছে। আর এতদিন পরে যেহেতু আমাদের বাসায় আসতেছে, সেহেতু আমার সাথে একটু কথা বলতে চাইবে, এটা তো স্বাভাবিক। তাই বলে তুই এত রাগে যাবি নাকি? রুহিকে বোঝানোর জন্য বললাম কথাটা, কিন্তু হয়ে গেল উল্টো। কারণ আমার কথা শুনে রুহি আরো রেগে গেল। তখন রুহি বলল, কি বললি তুই? আমি রাগ করি তাই না? আর তুই যখন আরেকজনের সাথে লেপটা লেপটি করে বাইকে করে ঘুরোস তার বেলায় কিছু না। তুই এক্ষুনি আমার সাথে বাসার ভিতরে আয়, তোর সাথে আমার দরকার আছে। আমি বাহিরে কোনো ঝামেলা করতে চাই না। রুহির কথা শুনে বেশ বুঝতে পারছি এখন যদি আমি ওর সাথে বাসার ভেতরে যাই তাহলে রুহি আমাকে আস্ত রাখবে না, একদম শেষ করে দেবে। তখন আমি বললাম, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি এখন তোর সাথে বাসায় যাই আর তুই আমার উপর সেদিনের মতো অত্যাচার শুরু কর, এবার আর তা হবে না। কথাটা বলে আমি রুহির সামনে থেকে চলে যাই। তখন রুহি পিছন থেকে চিৎকার করে বলল, কতক্ষণ বাহিরে থাকিস আমিও দেখে নিব, রাতে বাসায় ফিরবি না, তখন তোর খবর আছে কুত্তা। রুহি এই কথাটা শেষ করতে করতে আমি ওর চোখের আড়াল হয়ে যাই।
আর আমি এটাও জানি এখন হয়তো রুহি আমাকে মনে মনে বকা দিচ্ছে। আর রুহির সামনে থেকে চলে এসে ভালোই হলো, না হলে শুধু ওর হাজারটা প্যাসাল শুনে আমার মাথাটা খারাপ হয়ে যেত। তাই কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে বাসায় গেলাম। এমনিতেই সব দিক ঠিকই হয়ে যাবে। অন্যদিকে রুহি আমার সাথে রাগারাগি করে বাসার ভেতরে গিয়ে দেখে তানা আর আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আর তানাকে দেখলেই কেন জানি রুহির রাগটা বেড়ে যায়। তখন রুহি নিজের রাগটা নিজের ভেতরে চেপে রেখে হাসি মুখে ওদের কাছে যায়। তখন আমার আম্মু বলল, রহিমা, তুই একটু তানহার সাথে বসে গল্প কর, আমি চুলার উপর রান্না বসিয়ে রাখছি, সেটা আগে শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি যাও, আমি তানহার সাথে কথা বলছি। আম্মু যখন রান্না করে চলে যায় তখন তানা রুহিকে বলল, হাই রুহি, কেমন আছো? তখন তো আর কিছু জিজ্ঞাসা করা হলো না। আগে ভালো ছিলাম, তবে এখন খুব একটা ভালো নেই।